শুভেচ্ছা সবাইকে। চলো আজ একটু ভিন্ন পথে হাঁটি। আমাদের খুব কাছেই নাফ নদীর ওপারে আছে আরেকটি দেশ, মিয়ানমার। ভাষা, পোশাক, খাবার আর জীবনযাত্রায় যারা আমাদের মতো, আবার অনেকটাই আলাদা। ঠিক সেই সীমান্তের শহর মংডু দিয়ে এক ভ্রমণে বেরিয়েছেন লেখক বিপ্রদাস বড়ুয়া। এই ভ্রমণ শুধু জায়গা দেখার নয়, এখানে আছে মানুষের জীবন, সংস্কৃতি, ইতিহাস আর দৈনন্দিন বাস্তবতার গল্প। আজ আমরা মংডুর পথে প্রবন্ধটি পড়ব আর জানব কিভাবে ভ্রমণের চোখ দিয়ে একটি দেশ ও তার মানুষকে গভীরভাবে বোঝা যায়। তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ, মংডুর পথে। বইয়ের ৪৮ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। মংডুর পথে, বিপ্রদাস বড়ুয়া। সন্ধ্যের আলো আধারিতে ২৪শে মে, ২০০১। মিয়ানমারের বার্মার সীমান্ত শহর মংডুর পথে নেমে আমার মুখ, চোখ, কান ও হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল। মংডু আমাদের টেকনাফের ওপারে, মাঝখানে নাফ নদী। মংডু বার্মার পশ্চিম সীমান্তের শহর। ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ, কখনো ছিন্ন, কখনো নিরবচ্ছিন্ন। পাদ্রি মেস্ট্রো সেবাস্টিন মানরিক সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এই পথে আসেন। তারও ১০০ বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে। তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলত। চট্টগ্রামে এখন ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে। সন্ধ্যের আধার ঘনিয়ে আসার পর আমরা অভিবাসন ও শুল্ক দফতর থেকে ছাড়া পেয়ে খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলাম। এই পথে আসতে পেরে খুশি হয়েছি। পথে আরাকান পড়বে। আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী ম্রাওকু দেখতে পাব। এক সময় আরাকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল। তার পরিধি ছিল উত্তরে ফেনী নদী থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগর উপকূল। সেখানে এসে পড়েছি এখন। আরাকান রাজ্যের রাজসভায় দৌলত কাজী আলাওল সাহিত্যচর্চা করেছেন। ছেলেবেলা থেকে চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনে এসেছি রূপকথার গল্পের মতো। আজ তা বাস্তবে ভেসে উঠল সন্ধ্যের আলোছায়ায়। অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে। আকাশে মেঘের কোলে শুক্লপক্ষের চাঁদ। আমার হাতে ও কাঁধে ঝোলাঝুলি। শুল্ক অফিসের চৌহদ্দি পেরিয়ে ৫০ কদম না যেতেই বাঁদিকে বড় বড় রেস্তোরাঁ, প্রায় জনমানবহীন। ডান দিকে মোড় ঘুরতেই দেখি এক মিয়ানমার কুমারী পানীয়ের পসরা নিয়ে বসেছে। একেবারেই ঝুপড়ি দোকান। কুমারীর দোকানের পাশেই আরেকটি সেরকম দোকান। তারপর সামনেই শুরু হয়েছে বাড়িঘর ও দোকান। পথে নেমে পড়েছে তরুণ তরুণী, মেয়ে পুরুষ। পথে পথে মিয়ানমারের যুবতী তরুণী, কলহাস্যে মুখর। বাড়ির সামনে, দোকানের বাইরে দাঁড়িয়ে আছে কেউ কেউ যুবক, যুবতী, প্রৌঢ়, বৃদ্ধ। মিয়ানমারের সবাই লুঙ্গি পরে। মেয়েদের পরনে লুঙ্গি ও ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি। চুলে ফুল গোজা, চিরুনি ও রিবন ফিতে। পাশ দিয়ে একটা পাইকা চলে যাচ্ছে। ৩ চাকার রিকশা, যেমন মোটর বাইকের পাশে আর একটা চাকা লাগিয়ে ক্যারিয়ারে বউ বাচ্চা বসতে পারে, এও প্রায় তেমনই। সারা মিয়ানমারে আমাদের রিকশার বদলে পাইকা। স্থানীয় মুসলমানরা এর একচেটিয়া চালক। মংডুর ব্যবসাও প্রায় ওদের দখলে, আর হিন্দুরাও আছে। ইউনাইটেড হোটেলে পৌঁছলাম, কিন্তু জায়গা হলো না। আগে ভাগে যারা গেছে তারা জায়গা দখল করে নিয়েছে। প্রায় অনাথের মতো বোচকা কুচকি নিয়ে নতুন হোটেলের উদ্দেশ্যে চললাম। আমরা খুঁজে পেতে যে হোটেল পেলাম তার অবস্থা শোচনীয় বললে কম বলা হয়। বেড়ার ঘরের দোতলার মাঝবারান্দায় বসেই টের পেলাম এটা ৪র্থ শ্রেণীর হোটেল হতেও পারে। কাঠের মেঝে, কাঠের যেমন তেমন দেয়াল। বিছানায় গিয়ে পরখ করে দেখি উঁচু নিচু চষা জমির মতো তোশক। মশারিতে বিচিত্র ও
বিপরীতধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ। মাথার উপরে পাখা আছে, কিন্তু রাত ৯টার পর তো বিজলি থাকবে না, তখন গ্লাভস পরে হাত ধোয়ার অবস্থা হবে। নিলাম ফ্যান ছাড়া একটি কক্ষ। পরে মনে পড়ল ফ্যান থাকলেই বা কি, আমার তো রাতে ফ্যান সহ্য হয় না, বাতিও থাকবে না রাতে। মাঝবয়সী এক নারী আমাদের প্রায় টেনে নিয়ে গেল তার রয়্যাল রেস্তোরাঁয় রাতের খাওয়ার জন্য। ইউনাইটেড হোটেলে যারা উঠেছে তারা নাকি ওদিকে এক মুসলিম রেস্তোরাঁয় খেয়ে নিচ্ছে। রয়্যাল রেস্তোরাঁ মন্দ নয়, সুন্দর ঝকঝকে টেবিল টুল, বাসন কোসন ভদ্র। ভাতের দোকান বলেই উঁচু টেবিল ও প্লাস্টিকের টুল, সম্ভবত চীন থেকে আমদানি ওই টুল। সাধারণ বর্মী রেস্তোরাঁয় নিচু টেবিল ও টুল থাকে। রেস্তোরাঁর রাখাইন মালকিনের বয়স প্রথমে বুঝতে পারিনি। বলে কি, ওর বড় ছেলে কলেজে পড়ে, কক্সবাজার ও পটুয়াখালীতে রাখাইন আছে। এখন বুঝতে পারলাম আমার দেশের রাখাইনদের কত কম জানি। তাদের খাদ্যাভ্যাস, আচার আচরণ, ভাষা, সংস্কৃতি সম্পর্কে প্রায় কিছুই জানি না। তাহলে কি করে দেশের সব মানুষের সঙ্গে আমার সখ্য নিবিড় হবে? রান্নাঘর থেকে ছুটে এলো একটি মেয়ে, লুঙ্গি এবং কোমর ঢাকা ব্লাউজ পরেছে। ওর নাম ঝর্ণা। চেহারা ও স্বাস্থ্য গরিব ঘরের রোগা পটকা নারীর মতো। পোড়া লঙ্কা কচলে নুন তেল দিয়ে ভর্তা করল। একটা প্লেটে তার সঙ্গে দিল কচি লেবু পাতা। বাহ, খাস চট্টগ্রামের খাবার। আসলে এদের থেকে চট্টগ্রামের বড়ুয়ারা এই খাবার নিয়েছে। চাকমা মারমারা ধানি লঙ্কা পুড়ে নুন ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে। পোড়া বা সেদ্ধ ধানি লঙ্কা কুইজ্জায় বা মাটির হামান দিস্তায় পিষে নেয়। একটা রাত কেটে গেল অখ্যাত বা কুসরি হোটেলে। ২৫শে মে, দ্বিতীয় দিন। মহাথেরোর সঙ্গে মংডুর প্রধান সড়ক ধরে চলেছি। বাজার, দুই পাশে বাড়ি, বাড়ির নিচে দোকান। ভেতরের বাড়িগুলো সেগুন কাঠের থামো বা পাকা খামের ওপর। গত রাতে বৃষ্টি হয়েছিল। ভেজা পথ, গাছপালার পাতা চকচক করছে ধাতব নতুন টাকার মতো। বৃষ্টি শিরীষ, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া সবই আমাদের মতো। পদাউকের পাতা লকলক করছে। পদাউকের সোনারং ফুল ফোটার এটিই সময়ে। মিয়ানমারে ওদের নাম সেন্না। মংডুর কিছু গাছ ব্রিটিশ আমলের। ওদের বয়স শতাব্দী বা তারও বেশি। বৃষ্টি শিরীষ, তেঁতুল এবং একটু কম বয়সী নারকেল গাছ আছে। কাঠ গোলাপ ও সোনালু। নারকেল সর্বত্র। বাড়ির সামনের নারকেল গাছটির গোড়ার দিকে মাথা সমান উঁচুতে অর্কিড করেছে। তাতে রঙিন ও সাদা ফুল। পাইকায় বোরকা পরা মহিলা, তার ওপর মাথায় ছাতা। ছবি তুলতে যেতেই ছাতা দিয়ে আড়াল তুলে দিল। হাঁটতে হাঁটতে শহরের পূর্ব দিকে সেউইজার সেতু পার হয়ে গেলাম। নদীর নাম সুধার ডিয়ার। এপারে মংডু, ওপারে সুধার পাড়া, মুসলিম গ্রাম। সেতুর কাছেই ৫-৭ জন মাছ নিয়ে বসেছে। তরিতরকারি নিয়ে বসেছে কয়েকজন। গ্রামের ছোট্ট বাজার, ৫-৬টা বেড়ার দোকান। বুড়ো আঙুলের সমান চিংড়ির কিলো ৪ থেকে ৫০০ চা। আমাদের তুলনায় পানির দাম টাকার হিসাবে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। নদীর উজান দিকে বিলে দেখা যাচ্ছে চিংড়ির ঘের। অঢেল মাছ পাওয়া যায় ওখানে। চায়ের দোকান থেকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। মংডুতে এখনো প্যান্ট দেখিনি, শুধু আমাদের পরনে প্যান্ট। মহাথেরো চিবর পরেছেন। বর্মীরা সবাই লুঙ্গি পরেছে। অফিস কাছারিতেও লুঙ্গি। গতকাল শুল্ক অফিসের দুজনের প্যান্ট দেখেছি। ওরা পুলিশ, অন্যদের লুঙ্গি। লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা এই ৩ নিয়ে মিয়ানমার। ফুঙ্গি হল বৌদ্ধ ভিক্ষু। গম, ভালো, ছাম্মান বা সাম্পান, ছা, শাবক। থামি, বর্মী রমণীদের সেলাইবিহীন লুঙ্গি, ইত্যাদি অনেক শব্দ বার্মা ও আরাকান থেকে চট্টগ্রাম হয়ে বাংলা ভাষায় ঢুকেছে।
বাসের চালে যাত্রীদের সঙ্গে ফুঙ্গি, পথে ঘাটে ফুঙ্গি। সকালে তারা খালি পায়ে ভিক্ষে করতে বের হন। ভিক্ষে ছাড়া ভিক্ষু বা ফুঙ্গিদের চলবে না। ভিক্ষাই তাদের জীবিকা। ভিক্ষুকদের পরিধেয় চিবর সেলাইবিহীন লুঙ্গির মতো। গায়ে আলাদা অন্য এক টুকরো চিবর থাকে। হাত কাটা ও এক কাঁধ কাটা একটা গেঞ্জি থাকে। কোমরে বেল্ট জাতীয় অর্থাৎ সেলাই করা কাপড়ের কোমর বন্ধনী থাকে। এসব মিলে ত্রিচিবর। আর হাতে থাকে ছাবাইক বা ভিক্ষাপাত্র। আদিতে এটি কাঠ বা লোহার হতো। এখন লাক্ষা দিয়ে তৈরি হয়। ভিক্ষুকদের চিবর বিশেষ মাপে এবং অনেক জোড়া দিয়ে সেলাই করা হয়। এটি নিয়ম। সাধারণ লাল ও লালের কাছাকাছি রঙে চিবরে রং করা হয়। বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। ছেলে বুড়ো যুবক যুবতী সবার পরিধানে লুঙ্গি। স্কুলের পোশাকও লুঙ্গি ও জামা বা শার্ট। বর্মী মুসলমান হিন্দু বড়ুয়া খ্রিস্টান সবার লুঙ্গি। বর্মীরা শার্টটি লুঙ্গির নিচে গুজে দেয়। মংডুর মুসলিমরা শার্ট পরে লুঙ্গির বাইরে। বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে। মাত্র ১০০ বছরের মধ্যে সারা বাংলা হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত লুঙ্গি চলে গেছে। লুঙ্গি, শার্ট ও বর্মি কোট, মাথায় বর্মি টুপি, পায়ে ২ ফিতের মজবুত স্যান্ডেল বর্মীদের জাতীয় পোশাক। লোকজন আমাদের দেখছে। আমাদের পোশাক ও চাল চলন ওদের থেকে ভিন্ন। সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে। সেতু পেরিয়ে ফিরে আসছি। কিছুদূর এসে মূল রাস্তা থেকে ডান দিকে বর্মি পাড়ায় ঢুকে পড়লাম। রাস্তার মোড়ে খালি জায়গায় বড় শিরীষ গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করছে। ভাসমান দোকান। সকালের টিফিন এরকম এক দোকানে পুলকসহ খেয়েছি। নুডলস, পোড়া লঙ্কা গুঁড়ো, তেঁতুলের টক, কলার থোড় ইত্যাদি সবজি দিয়ে স্যুপ। ডিম সেদ্ধ মিশিয়ে খেয়েছি। ডিমের খোসা ফেলে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে ক্ষিপ্র গতিতে। আমার মোটামুটি ভালোই লেগেছে। সকালের জন্য আদর্শ খাবার বলা যায়। সঙ্গে বিনি পয়সায় দুধ চিনি ছাড়া চা দিয়েছে। দোকানি মাঝবয়সী মহিলা। ইঙ্গিতে ইংরেজিতে কোনোমতে একরকম করে কথা হলো। বুঝতে পারছি সারা ভ্রমণ এভাবে অপূর্ণ কথাবার্তা বলতে হবে। দোকানটির দিকে এগিয়ে গেলাম। মাথার উপর ছত্রাকার শিরীষ গাছের নিচে পলিথিন টাঙিয়ে দিয়েছে। লম্বা বেঞ্চিতে খাবারের বড় বড় ডেকচি। টুল আছে বসার। তরুণী বলল, বিকিকিনি শেষ। নুডলস আছে, কিন্তু মশলাপাতি ও তেঁতুলের ঝোল ফুরিয়ে গেছে। ওখান থেকে একটু এগিয়ে চায়ের দোকানে ঢুকলাম। মালকিন বসে আছে চেয়ারে। রোহিঙ্গা মুসলিম বয় আছে ২ জন। কিন্তু বিস্কুট বা সেরকম কোনো খাবার নেই। দুধ চিনির চা ও বিনি পয়সার চা আছে। দোকানের ভেতরে আরেক মহিলা চুরুট সিগারেট ও পান বেচতে বসেছে। অন্য মহিলারা আছে রান্নাঘরে, চা বানিয়ে দিচ্ছে। মহিলারা চিরস্বাধীন। দোকানের মালিক তারা। সবই খুব সাধারণ মানের। চা খেয়ে বেরিয়ে এলাম। শব্দার্থ ও টিকা। নিরবিচ্ছিন্ন, একটানা, অবিরাম, নিরন্তর। পাদ্রী, খ্রিস্টান ধর্মপ্রচারক। অভিবাসন, স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাস। শুল্ক দফতর, পণ্যদ্রব্যের আমদানি রপ্তানির ওপর কর ধার্য করে এমন অফিস। দৌলত কাজী, ১৭ শতকের কবি, আরাকান রাজসভায় সাহিত্যচর্চা করেন। আলাওল, ১৭ শতকের কবি, আরাকান রাজসভায় সাহিত্যচর্চা করেন। পদ্মাবতী, তার শ্রেষ্ঠ কাব্য। শুক্লপক্ষ, অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্রকলার বাড়ার সময়ে। ক্যারিয়ার, গাড়ির পেছনে থাকা মালপত্র বা জন পরিবহনের জায়গা। গ্লাভস, দস্তানা, হাতমোজা। মালকিন, মহিলা মালিক, মালিকের স্ত্রী। হামানদিস্তা, দ্রব্যসামগ্রী গুঁড়ো করার জন্য ব্যবহৃত পাত্র ও দণ্ড। মহাথেরো, বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু। চ্যাক,
মিয়ানমারের টাকা চিবর বৌদ্ধ ভিক্ষুকদের পরিধেয় গৈরিক পোশাক ফুঙ্গি মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত প্যাগোডা বৌদ্ধ মন্দির লাক্ষা গালা লাল রঙের বৃক্ষ নির্যাস পাঠের উদ্দেশ্য রচনাটি পাঠ করে শিক্ষার্থীরা প্রতিবেশী একটি দেশের অর্থনীতি জীবনযাত্রা ও সংস্কৃতির রূপ সম্পর্কে অবহিত হতে পারবে ওই দেশ সম্পর্কে তাদের মনে আগ্রহ ও ভালোবাসা সঞ্চারিত হবে পাঠ পরিচিতি আমাদের পূর্ব দিকের দেশ মিয়ানমার সেই দেশ ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বিবরণ এই রচনায় পরিবেশিত হয়েছে মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মংডু দিয়ে লেখকের ওই দেশ সফর শুরু হয়েছিল মংডুর মানুষের পোশাক পরিচ্ছদ খাদ্যাভ্যাস ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটি ধারণা এই রচনা থেকে পাওয়া যায় মংডুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কেও পরিচয় আছে এতে সেখানকার মেয়েরা অনেকটা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মংডুতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানের বসবাস লক্ষ্য করেছেন লেখক পরিচিতি বিপ্রদাস বড়ুয়ার জন্ম ১৯৪০ খ্রিস্টাব্দে চট্টগ্রামের ইছামতি গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি শিশু একাডেমিতে কর্মরত ছিলেন তিনি গল্প উপন্যাস নাটক ও প্রবন্ধ রচনা করেছেন লিখেছেন শিশুতোষ গল্প উপন্যাস তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ছোট গল্প যুদ্ধজয়ের গল্প গাংচিল উপন্যাস মুক্তিযোদ্ধারা প্রবন্ধ কবিতায় বাক্প্রতিমা নাটক কুমড়োলতা ও পাখি জীবনী বিদ্যাসাগর পল্লীকবি জসিম উদ্দিন শিশুতোষ গল্প সূর্য লুঠের গান শিশুতোষ উপন্যাস রোবট ও ফুল ফোটানোর রহস্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং দুবার অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন কর্ম অনুশীলন ক মংডুর পথে ভ্রমণ কাহিনীটির কোন কোন বিষয় তোমাকে আনন্দ দান এবং অনুপ্রাণিত করেছে তার বিবরণ দাও মংডুর পথে ভ্রমণ কাহিনীতে সবচেয়ে আনন্দদায়ক এবং অনুপ্রাণিতকর বিষয়গুলো হল অচেনা পরিবেশের নতুনত্ব মংডুর পথে নামার সঙ্গে সঙ্গে লেখক যে অচেনা আবেগ দৃশ্য ও মানুষের সঙ্গে পরিচয় পেয়েছেন সন্ধ্যের আলোছায়া নদী রেস্তোরাঁ ও বাজার সবই পাঠককে কৌতূহল ও আনন্দ দান করে স্থানীয় সংস্কৃতি ও জীবনধারা মানুষের পোশাক খাদ্যাভ্যাস লুঙ্গি পরা নারীদের ব্যবসায়িক উদ্যোগ বাজারের দৃশ্য সবকিছু নতুন অভিজ্ঞতা হিসেবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে প্রাকৃতিক দৃশ্য ও পরিবেশ বৃষ্টিতে ভেজা পথ শিরীষ তেঁতুল নারকেল কাঁঠাল কৃষ্ণচূড়ার গাছপালা ও ফুল নদী সবই পাঠককে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে সাহিত্য ও ইতিহাসের ছোঁয়া আরাকান রাজ্য দৌলত কাজী ও আলাওলের উল্লেখ ব্রিটিশ আমলের ইতিহাস সবকিছু ভ্রমণকে শুধু আনন্দদায়কই নয় শিক্ষণীয়ও করে তোলে মানবিক ও সামাজিক পর্যবেক্ষণ মিয়ানমারের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষদের শান্তিপূর্ণ সহাবস্থান যুবতীদের স্বনির্ভরতা এটি পাঠকের মধ্যে মানবিক ও সামাজিক বোঝাপড়া তৈরি করে সাদামাটা জীবনযাপনের সৌন্দর্য হোটেল রেস্তোরাঁ ও রাস্তার সাধারণ দৃশ্যগুলো জীবনের সরল আনন্দ এবং ভ্রমণের স্বতন্ত্র রোমাঞ্চ উপস্থাপন করে সারমর্মে রচনাটি কেবল ভ্রমণের কাহিনী নয় বরং পাঠককে নতুন পরিবেশ সংস্কৃতি ও মানুষকে অনুধাবন করার আনন্দ এবং অনুপ্রেরণা প্রদান করে খ তোমার ব্যক্তিগত ভ্রমণের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো ছবি ভৌগোলিক চিত্র ইত্যাদি সংযোজন করা যাবে প্রতিবেদন শিরোনাম আমার ভ্রমণ কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের তারিখ
15 জুন 2025 স্থান কক্সবাজার বাংলাদেশ ভ্রমণকারীর নাম তোমার নাম 1 পরিচিতি গত বছর গ্রীষ্মের ছুটিতে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ করেছি। ভ্রমণের উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এবং বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটানো। 2 যাত্রাপথ আমি চট্টগ্রাম থেকে বাসে কক্সবাজার যাত্রা শুরু করি। রাস্তায় পাহাড়, সবুজ বনভূমি এবং ছোট নদী ও খাল দেখার সুযোগ হয়। প্রায় 3 ঘন্টার যাত্রার পর আমরা সমুদ্র সৈকতে পৌঁছাই। 3 ভ্রমণের অভিজ্ঞতা সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের বালি স্বচ্ছ এবং সুবিন্যস্ত। আমি বালিতে হাঁটাচলা করেছি এবং সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলেছি। জলক্রীড়া, সাঁতার, নৌকা ভ্রমণ ও জেট স্কি করার সুযোগ ছিল। স্থানীয় সংস্কৃতি সমুদ্র সৈকতের আশেপাশে স্থানীয় বিক্রেতারা স্থানীয় খাবার ও হস্তশিল্প বিক্রি করছিল। স্থানীয় মৎস্যজীবীদের জীবনধারা পর্যবেক্ষণ করার সুযোগ হল। প্রাকৃতিক দৃশ্য সূর্যাস্ত খুব সুন্দর। আকাশে লাল কমলা রঙের মিশ্রণ ছিল যা সমুদ্রের সঙ্গে মিলিয়ে অসাধারণ দৃশ্য তৈরি করেছিল। 4 সমস্যা ও সমাধান সৈকতে পর্যাপ্ত ছায়ার ব্যবস্থা কম ছিল। ছাতা ও টেন্ট ব্যবহার করে এই সমস্যা সমাধান করা হয়। কিছু অংশে বালিতে পয়সা বা আবর্জনা ছিল, যা স্থানীয় কর্তৃপক্ষের নজরদারির মাধ্যমে সমাধান সম্ভব। 5 উপসংহার ভ্রমণটি আমার জন্য আনন্দদায়ক ও শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। প্রকৃতি, মানুষের জীবনধারা ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় আমার দৃষ্টিভঙ্গি বিস্তৃত করেছে। ভবিষ্যতে আবারও এই ধরনের ভ্রমণে অংশগ্রহণের ইচ্ছা আছে। নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন 1 মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুকদের কি বলা হয়? খ ফঙ্গি। 2 ভিক্ষুকদের পরিধেয় চিবর দেখতে কেমন? খ সেলাইবিহীন লুঙ্গির মতো। 3 সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে। আই পোশাক পরিচ্ছদ দেখে। ই চালচলন দেখে। নিচের কোনটি ঠিক? ক আই ও ই উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। অন্নদাশঙ্কর রায় ফ্রান্সের প্যারিস নিয়ে লেখা পারি রচনাটিতে বলেছেন, পারির যারা আসল অধিবাসী খুব খাটতে পারে বলে তাদের সুনাম আছে। মেয়েরা গল্প করার সময়ও জামা সেলাই করে। জামা কাপড়ের শখটা ফরাসিদের অসম্ভব রকম বেশি, বিশেষ করে ফরাসি মেয়েদের ও শিশুদের। 4 উদ্দীপকে মংডুর পথে প্রবন্ধের মিয়ানমারবাসীর সংস্কৃতির যে দিকটি ফুটে উঠেছে তা হল খ পোশাকের শৌখিনতা। 5 উদ্দীপকটি কোন বিবেচনায় মংডুর পথে প্রবন্ধকে ধারণ করে? খ সাংস্কৃতিক পরিচয় প্রদানে। সৃজনশীল প্রশ্ন 1 নারকেল শ্রীলঙ্কানদের অস্তিত্বের সঙ্গে জড়িত। নারকেল তেল ছাড়া তারা কোনো খাবার রান্না করে না। কারিতে নারকেল তেল ছাড়াও গুঁড়া শুটকি মাছ ব্যবহার করা হয়। এই গুঁড়া শুটকিকে তারা মশলার অংশ হিসেবে দেখে। এরা রান্নায় প্রচুর মশলা এবং লাল মরিচ ব্যবহার করে। 2 শ্রীলঙ্কার রাস্তায় যেসব তরুণী চলাচল করে তাদের পোশাক পরিচ্ছদ অতি সাধারণ। দামি পোশাক ও সাজগোজের দিকে তাদের যথেষ্ট আগ্রহ আছে বলে মনে হয় না। স্পষ্টতই মনে হয় এরা জীবন যাপনে সহজ সুন্দর এবং এতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। ক সেলাইবিহীন লুঙ্গির মতো বস্ত্রটির নাম কি? উত্তর চিবর। খ বান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর এতে বোঝানো হয়েছে যে চট্টগ্রামের বান্ডেল রোড নামক স্থানটি অতীতে পর্তুগিজদের বসতি স্থাপনের স্মৃতিকে আজও ধরে রেখেছে। অর্থাৎ ওই রাস্তাটি ঐতিহাসিকভাবে পুরনো বসতির ইতিহাস ও সংস্কৃতির পরিচায়ক। গ উদ্দীপক 1 মংডুর পথে ভ্রমণ কাহিনীর যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও। উত্তর
উদ্দীপক ১ মংডুর মানুষের খাদ্যাভ্যাস ও রান্নার ধরন প্রকাশ পেয়েছে। বিশেষ করে নারকেল তেল, গুঁড়া শুটকি মাছ, প্রচুর মশলা ও লাল মরিচ ব্যবহার করে খাবার তৈরি করার বিষয়টি তাদের স্থানীয় খাদ্য সংস্কৃতির পরিচয় দিয়েছে। ঘ. মিয়ানমারবাসীর জীবনযাত্রা ও সংস্কৃতির পুরো দিকটিই উদ্দীপক ২ প্রকাশ পেয়েছে। মংডুর পথে প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা যাচাই করো। মন্তব্য: উদ্দীপক ২ মংডুর পথে প্রবন্ধ অনুযায়ী মংডুর মানুষদের জীবনযাত্রা ও সংস্কৃতির অনেক দিক সত্যিই প্রকাশ পেয়েছে। যেমন, সবাই সাধারণ পোশাক, মেয়েরা ব্যবসায়িকভাবে স্বনির্ভর, বাজারে এবং রাস্তার চলাচল সহজ সরল। খাদ্যাভ্যাস প্রাকৃতিক ও স্থানীয়, তবে প্রবন্ধে মূলত মহানগর ও সাধারণ জীবনধারার অভিজ্ঞতা, পোশাক, খাদ্যাভ্যাস, ধর্মীয় অনুশাসন ও সামাজিক আচরণ তুলে ধরা হয়েছে। তাই বলা যায়, মংডুর মানুষের সহজ সুন্দর জীবনধারা ও সংস্কৃতির মূল বৈশিষ্ট্যগুলো উদ্দীপক ২ যথাযথভাবে ফুটে উঠেছে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।